কিছু বিষ পান করা আবশ্যক হয়ে দাঁড়ায় যে, নয়তো কেউ না কেউ কোনো এক প্রান্তে জঘন্যভাবে ছটফট করতে থাকে। মা কিছু বিষ পান করা আবশ্যক হয়ে দাঁড়ায় যে, নয়তো কেউ না কেউ কোনো এক প্রান্তে জঘন্যভাবে ছটফট করতে করতে মারা যায়। তুই না হয় এই সামান্য বিষটুকু পান করে তাকে বাঁচালি মিথি, ক্ষতি কি বল? অতঃপর এই কথার পর আর উত্তর এলো না। দুপুরের খাবারটা হিমেল নিজের হাতে খাইয়ে দিল মিথিকে। মিথি পুরোটা সময় স্থির ছিল, নীরব নিস্তব্ধ, যেন কিচ্ছু হয়নি, কিচ্ছু ঘটেনি। হিমেল শুধু দেখছিল তার নিস্তব্ধতা। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে গুনে গুনে ঔষধ হাতে তুলল, বাড়িয়ে দিয়ে বলল, ঔষধ আছে তোর মিথি, হাঁ কর। মিথি এবারে আর কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঔষধগুলো হিমেলের হাতে খাওয়ার জন্য মুখটা হাঁ করলো, নীরবে তাকিয়ে শুধু হাত বাড়ালো। হিমেলের হাত থেকে ঔষধগুলো নিয়েই বলল, পানি দেন একটু, খেয়ে নিচ্ছি। অতঃপর তাই হলো। হিমেল এগিয়ে ধরলো পানির গ্লাসটা আর শুধু দেখলো। মিথি নিজেই বলল এবারে, আমার সুস্থ হতে কতদিন লাগবে হিমেল ভাই? হিমেল শুনল, পানির গ্লাসটা রাখতে রাখতে বলল, কয়েক সপ্তাহ লাগতে পারে, আবার কয়েক মাসও। এতদিন? হিমেল চাইল, ফিরে তাকিয়ে বলল, সুস্থ হওয়ার তাড়া অনেক? হ্যাঁ, এভাবে অসুস্থতার বাহানা দিয়ে একটা সম্পর্ক বয়ে নিয়ে এক ছাদের নিচে থাকা তো সম্ভব নয়। আমি থাকতে চাইছিও না। যেটা হয়ে গিয়েছে সেটা একটা দুর্ঘটনা হিসাবেই ভুলে যেতে চাইছি। কথা দিচ্ছি, আপনার সুস্থ জীবনে এর এতটুকুও ছায়া পড়বে না। হিমেল ভুরু কুঁচকাল, মিথির কথা শুনে শুধালো, আমি তো সমস্তটাই ছায়াটুকুই চেয়েছি, সেই জায়গায় একটু ছায়া পড়বে না, বিষয়টা কি আমি মেনে নিব? মিথি বলল, আপনি আমি দুজনেই জানি এটা একটা দুর্ঘটনা, স্রেফ দুর্ঘটনা হিমেল ভাই। হিমেল ঝুঁকে এলো, ভুরু নাচিয়ে বলল, দুর্ঘটনা? যদি দুর্ঘটনা হয় তো এটা আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দুর্ঘটনাটা ছিল মিথি। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না, বুঝেছেন? পারে না। আপনার পরিবার জানলে আমার সম্পর্কে সর্বপ্রথম কি ধারণা পোষণ করবে জানেন? আমি আপনাকে ফাঁসিয়েছি। ঠিক এই ধারণাটাই জন্মাবে তাদের মনে। জন্মালে জন্মাক তো। মিথির ছোট্ট শ্বাস ফেলল এবারে। হিমেলের কুঁচকানো ভুরু, চোখ জোড়া আর কপালে ঝুঁকে আসা চুলগুলো পরখ করে নরম স্বরে বলল, হিমেল ভাই, অনেক তো উপকার করলেন আমার, আরেকটা উপকার করবেন? দয়া করে আয়েশা খালাকে একটা খবর দেন, ওনার নাম্বারটা মুখস্থ আমার। একটা কল দিন প্লিজ, আমার পাটা মচকেছে শুধু। ঠিকই উপরতলায় যেতে পারবো। আর একটু সাহায্য করার জন্য ওনাকে অবশ্যই প্রয়োজন যে, আমি চাইছি না আর এখানে থাকতে। যখনই ভাবছি আমার সাথে আপনার বিয়ে হয়েছে, তখনই আমার কান্না আসছে, দম বন্ধ লাগছে। নিজের প্রতি অসহ্যকর একটা অনুভূতি জন্মাচ্ছে হিমেল ভাই। নিজেকে খুব সস্তা, ঠুনকো আর নিচু লাগছে আমার। হিমেল শুনল সবটাই। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার সাথে থাকতে হচ্ছে বলে? না, এই যে একটু আগে যা হলো, তার জন্য আমি চাইনি এমন কিছু হোক। হিমেল এবারে বসলো পাশাপাশি, বলল, কিন্তু আমি চেয়েছিলাম, চেয়েছিলাম যে কোনো মূল্যে তুই আমার হয়ে যা। হয়ে গিয়েছি না? আপনার চাওয়া তো পূর্ণ হলো হিমেল ভাই। বিয়ে হলো, আপনার স্ত্রী বলে পরিচয় দেওয়াটাও সার্থক হলো। এবার বাকিটা ছেড়ে দিন, আমরা যে যার পথে চলি। আমি ওপর তলায় যেতে চাচ্ছি, প্লিজ। এক বাসাতে থাকতে চাই না। হিমেল তাকালো, গমগমে স্বরে উত্তর করলো, আমি তো কাপুরুষ নই মিথি। বিয়ে করেছি যখন বউয়ের দায়িত্ব না নিয়ে ফেলা ফেলা ভাব নিয়ে থাকার মতো পুরুষ নই তো আমি। বিয়ে করেছি মূলত বউয়ের প্রতি নিজের দায়িত্ব পালন করার জন্য, আগলে রাখার জন্য। সেই জায়গায় বিয়ে করা স্ত্রীকে রেখে আলাদা অন্য বাসায় থাকাটা দায়িত্বহীন পুরুষের মতো কাজ হবে না? বিয়ে করেছে মূলত বউয়ের প্রতি এই দায়িত্ব পালন করার জন্য। এই একটা লাইনই মিথির মাথাতে গেঁথে গেল। ইচ্ছাকৃত ছিল সবটা। হিমেল ভাই কি আগে থেকেই চেয়েছিল এমন একটা পরিস্থিতি আসুক? বলল, আপনি বরাবরই দায়িত্ববান পুরুষ হিমেল ভাই, ছোট থেকে দেখে আসছি। কিন্তু এই যে কথাটার মধ্যে আপনি স্বীকার করলেন যে ঘটনাটা আপনার ইচ্ছেতেই হয়েছে, তাই না?
হিমেল উত্তর করল না। হিমেল না চাইলে অবশ্যই ঘটনাটা ঘটতো না, এটাও ঠিক। এটাকে জোরপূর্বক একটা পরিস্থিতি ছিল না, বরং হিমেল নিজেই প্রস্তাবটা দিয়ে পরিস্থিতিটাকে টেনেছে। এটা তো সত্যি হিমেল মনে প্রাণে চেয়েছিল এই পরিস্থিতিটা। মিথি তখন আবারও বলল, আপনি আমার অসুস্থতার সুযোগ নিলেন হিমেল ভাই। যেমনভাবে আপনার প্রতি কৃতজ্ঞ, ঠিক তেমন ভাবেই আপনার ওপর নীরব এক রাগও জন্মাচ্ছে। আমার উপকার করলেন, অথচ আমার মনের মধ্যে আপনার জন্য তৈরি হওয়া ভালো ধারণাটা নষ্ট করে দিলেন হিমেল ভাই। যেমন আপনি আমার দুঃসময়ের সুযোগ নিলেন। আশা করিনি এমনটা। বিশ্বাস করতাম আপনাকে, দূরত্ব রাখলেও চোখ বুজেই বিশ্বাস করা যেত হিমেল ভাইকে। আশা রাখিনি এমনটা। হিমেলের মুখ গম্ভীর হলো, বলল, কারোর ভালো থাকা নিশ্চিত করতে করলাম না হয় আশার বাইরে কিছু। আর দাঁড়ালো না হিমেল। মিষ্টিকে ঘুম পাড়িয়েছিল আর ওখানে এসে ঘুমন্ত মিষ্টির মুখাবয়ব দেখছিল খুব মনোযোগ দিয়ে। বিড়বিড় করে বলছিল, বাচ্চা মিথি ফুল, তোমার আম্মা আমায় কখনোই বোঝেনি, কখনোই না। মিথি ওয়াশরুমে যাবে, অথচ এই ছোট্ট বাক্যটা বারবার হিমেল ভাইকে বলার ইচ্ছে হচ্ছে না। আবার এছাড়া সাহায্য চাওয়ারও কেউ নেইও। তাই নিজেই চেষ্টা করলো। পা তো খালি মচকেছেই, এইটুকু ভেবেই বিছানা ছেড়ে পা ফেলতে নিল। পায়ের ওপরে ভরও রাখলো। ব্যথায় চিনচিনে করে উঠল মুহূর্তেই। অতঃপর ব্যথা হজম করে আরেক পা বাড়ানোর আগ মুহূর্তেই হিমেল এলো। মিষ্টি তখন হিমেলের কোলেই ছিল। এক পাশে মিষ্টি আর অপর হাতে দ্রুতই ধরল মিথিকে। চলতে সাহায্য করে বলল, আশ্চর্য, একটা ডাক দিলে কি তোর মুখ ব্যথা হয়ে যেত মিথি? মিথি শুধু ছোট্ট করে চোখ চেয়ে থাকলো। একটা মানুষের এতটা যত্ন করা উচিত কি তার জন্য? উচিত নয় তো, তবুও কেন করেছে? কেন এত যত্ন দেখাচ্ছে? মিথিকে দুর্বল করতে? মিষ্টি দুই পা ছাড়িয়ে বসেছে ফ্লোরে। অতঃপর হিমেলের আনা নতুন কিছু খেলনা দিয়ে খেলতে লেগে গেল। হিমেলও তার পাশে ফ্লোরে বসে আছে। ছোট্ট কড়াইয়ে কিছু চাল দিয়েছে, অতঃপর চামচটা নিয়ে নাড়াচাড়া করছে। আর একটু পরপরই হিমেলের দিকে ছোট প্লেটে তার বানানো খাবার দিয়েই বলে, হুম হুম। হিমেল ও বেশ মজা করেই সেই সব খাওয়ার অভিনয় করে দেখাচ্ছে। মিষ্টির চুলগুলো এলোমেলো কিছুটা আঁচড়ালে ছোট্ট ছোট দুটো ঝুঁটি হয়। খুব ছোটই হয় যদিও চুল ছোট হওয়ার কারণে, তবে সুন্দর দেখায়। হিমেল তাই চিরুনি নিয়ে আঁচড়ানোর চেষ্টা করলো। খেলাতে মনোযোগ থাকতে তেমন একটা বিরক্তও হলো না মিষ্টি। কিন্তু হিমেল বিপাকে পড়ল। ওই ছোট ছোট রাবার ব্যান্ডগুলোও পেঁচাতে পারছে না চুলে। ফলস্বরূপ ঝুঁটি বাঁধাও হচ্ছে না। উপায়ন্ত না পেয়ে হিমেল হতাশ হলো। ফ্লোরে বসে থেকেই খাটে বসে থাকা মিথির দিকে চাইল। মিথি এতক্ষণ ওদের কার্যকলাপই পরখ করছিল। কি মিষ্টি মুহূর্তটা! যেন মনেই হচ্ছে যে তার মেয়েটা কতকাল যাবৎ হিমেল ভাইয়ের সাথে পরিচিত, কতকাল যাবৎ যেন ও চেনে। মিষ্টি সাধারণত খুব সহজেই কারোর সাথে মেশে না, শান্ত হয়ে থাকে, অথচ এই বেলায় হিমেলের সাথে এত খুনসুটি দেখে সে সত্যি অবাক হয়েছিল। অতঃপর হিমেলের হতাশার দৃষ্টি অর্থ বুঝে ওঠে। সে বলল, ওকে এইদিকে আনুন হিমেল ভাই, আমি বাম হাত দিয়ে ট্রাই করে দেখি ছুটি করা যায় কিনা। হিমেল চাইলো, বলল, আমি দুই হাত দিয়ে পারছি না, তুই এক হাতে পারবি? মিথি শুধু বলল, আপনি সহ করলে পেরে যাব। এই ছোট্ট বাক্যটা মিথি যদি সত্যি বুঝতো, যদি সত্যি এই বাক্যটা সে সারা জীবনের জন্য ভাবতো, কত ভালোই না হতো।